হাই, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল এস স্টাডি গ্রুপ। আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াসের কোশ্চেনের যে সেট নম্বর 2023 জানুয়ারি যে এক্সামটা হয়েছিল তার শিফট টুর কোশ্চেন, যেটা ম্যাথ কোশ্চেনগুলো সলভ করবো। ঠিক আছে, তো যতটা ইজি প্রসেসে সলভ করা যায় সেটা চেষ্টা করবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে বলছি কি, যে এক ব্যক্তি বুলেট ট্রেনে 84 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। সে যাত্রা শুরুর স্থানে 66 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে আসে। সম্পূর্ণ যাত্রাপথের ব্যক্তিটির গড় গতিবেগ কত? আমি একটা কথা বলেছিলাম এর আগের দিন, যে আগের ইয়েতে ছিল, যে গড় গতিবেগ দুই রকমের হয়। একটা যদি রাস্তা যদি সেম হয়, তাহলে নর্মাল সূত্র কি হয়? 2xy/x+y। এক্স ওয়াই কি এখানে হচ্ছে গতিবেগ। এবার দেখো এখানে কি বলছে, যে 84 কিলোমিটার গতিবেগে সে একটা স্থানে গিয়েছে, আবার পুনরায় সেই স্থানে ফিরে আসছে। মানে ডিস্টেন্স যে যতটুকু গিয়েছে ততটুকুই আবার ফিরে আসছে, তাই না? যতটুকু গিয়েছে ততটুকুই ফিরে আসছে। তাহলে কি হবে, ডিস্টেন্স দুই ক্ষেত্রে সেম হবে। তাহলে তখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? এই সূত্রটা অ্যাপ্লাই হবে। আর যদি ডিস্টেন্স আলাদা আলাদা হয়, তখন আমরা কি করব? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করব। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 2xy/x+y, এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 2 × x বলতে এখানে কি বোঝাচ্ছে? x বলতে এখানে 84, y বলতে বোঝাচ্ছে 66, আর x+y মানে 84 প্লাস 66। তাহলে এখানে আসছে কত? 2 84 / 6 4 10 হাতে 1 থাকলো, 6 14 হলো 15, 150 আসলো। ঠিক আছে, তা 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত আসবে? 75। 3 দিয়ে ভাগ যাবে? যাবে। 3 দিয়ে 22, 3 দিয়ে গেল কত? 3 25 75। তাহলে জিনিসটা আসছে কি, যে এরকম আসছে, আর আশা করি ভাগ তো যাবে না। তাহলে কি হবে? এটা গুণ করতে হবে। 84 ইন্টু 4 দিয়ে কত হলো? 8, 8 দিয়ে 16, 4 দিয়ে 8, 16, 8 24, 4 হাতে থাকলো 2, 8 দিয়ে 16, 17, 18। ঠিক আছে? তাহলে 18 4 8 বাই 25। তাহলে এটাকে ভাগ করতে কত দ্বারা? 25 দ্বারা। 25 কবার যাবে এখানে? 25 5 6 7 বার যাবে। 5 7 35, 5 হাতে 3, 7 14 15 16 17 175। শূন্য করে হয়ে গেল। এখানে আসলে কত? 8, 98 25 যাবে কবার? এর মধ্যে যাবে 3 বার। তাহলে 73 আসছে, তাই তো? 73। আচ্ছা, 73 এখানে অপশনে একটাতেই আছে, 73 এটাতে আছে, তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। যদি কোনো দোকানদার কোনো জিনিসের ক্রয় মূল্যের উপর 20% ছাড় দিতে চায়, তাহলে তাকে জিনিসটি 400 টাকায় বিক্রয় করতে হবে। যদি সে 520 টাকায় জিনিসটি বিক্রয় করে, তাহলে তার লাভের হার কত? ঠিক আছে, এখানে বলছে যে যদি ক্রয় মূল্যের উপর ছাড় দেওয়ার কথা বলছে, আমার ক্রয় মূল্য কত আমার জানা নেই। তাহলে যেহেতু এই 400 টাকাটা এসেছে কোথা থেকে? 20% ছাড় দেওয়ার পর ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর যদি আসে, তাহলে আমি ক্রয় মূল্যটা যদি বার করি, তাহলে আমাকে তখন লিখতে হবে 100টা উপরে। আর যেহেতু 20% ছাড় দিয়েছে, তাহলে 80টা হবে নিচে। ঠিক আছে, ছাড় দিয়েছে বলে 100 থেকে মাইনাস করলে কত হলো? 80 হলো। তাহলে এটা কাটাকুটি করলাম। 8 8 দিয়ে কাটলে কত হলো? 5 8 40, তাহলে কত হলো? 500 টাকা। আর যারা এই জায়গাটা বুঝতে পারলে না, আরেকবার একটু ক্লিয়ার করে দিই। ধরো যে ক্রয় মূল্য x টাকা, এর উপর 20% ছাড় দিচ্ছে, মানে কি 80% দাম নিচ্ছে, 80/100। তাহলে দামটা কত নিচ্ছে? 400 টাকা। কথা বোঝা গেল? তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু কী হবে? এই 400 ইন্টু 100/80, যেটা আমি এখানে একবারে করেছি। ঠিক আছে, তাহলে কত হলো? 500 টাকা। এবার বলছে জিনিসটা কত দামে বিক্রি করে? 520 টাকা দামে বিক্রি করবে। তো 520 টাকা দামে যদি বিক্রি করে, তাহলে আমার লাভ কত হচ্ছে? 520 মাইনাস 500 টাকা, তাই তো? এটা আমার কি হবে? লাভ। লাভ কত হলো? তাহলে 20 টাকা। এই 20 টাকা লাভ কার উপর হবে? অবশ্যই ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 500 টাকা। তাহলে আমার লাভের হার চেয়েছে, শতকরা হার চেয়েছে কত? তাহলে 20/500, 500-র মধ্যে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে কত? 100 কত হবে? তাহলে অ্যান্সার কত হবে? 4%। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 3 নম্বর কোশ্চেন বলছে কি, যে মোহন 1200 টাকায় একটি চেয়ার কেনে। যদি সে 1440 টাকায় সেটি বিক্রয় করে, তাহলে তার লাভের হার কত? খুব ইজি অঙ্ক এটা। 1200 টাকায় কিনছে, 1440 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? লাভ অবশ্য কত? 240 টাকা, তাই তো?
1440 টাকা বিক্রি করছে, 1200 টাকা ক্রয় মূল্য বাদ দিলাম, তাহলে আমার লাভ কত হচ্ছে 240 টাকা। 240 টাকা। এবারে এটা কি বলেছে, লাভের হার মানে শতকরা বার করতে বলে, মানে 240 কতর উপর লাভ হচ্ছে, 1200 টাকার উপর। তাহলে 100 কত, 12 দিয়ে কাটলে কত হচ্ছে, 12 2 20%। তাহলে অ্যান্সার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। বুঝি কি, যদি এইচ উচ্চতা এবং আর ব্যাসার্ধযুক্ত কোনো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফলের 1/3 হয়, তাহলে তাহলে এইচ ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আমরা চোঙ বলতে কি বোঝাই, চোঙ বলতে বোঝাই কি একটা পাইপ, যেটাকে বোঝায় এক কথায় একটা পাইপ। এখানে উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এইচ, আর ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে আর। তাহলে প্রথমে কি বলা আছে, যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে ওই বাঁকা অংশের ক্ষেত্রফল। বাঁকা অংশ দেখো, একটা পরিধি বৃত্তের, এটা তো একটা বৃত্ত তাই না, এটা একটা বৃত্ত। তার বৃত্তর অ্যাকচুয়ালি পরিধি সূত্র কি 2 পাই আর। আর যেহেতু টোটাল বক্রতা হচ্ছে এতটুকু, এটুকু পর্যন্ত বাঁকা, বাঁকা অংশ, তার জন্য এটা কি হবে, এই উচ্চতা পর্যন্ত। এটা হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এভাবে মনে রাখা যায়। আর সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, সমগ্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সাথে এই অংশটা যুক্ত করতে হবে আর এই অংশটাও যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো অংশ যুক্ত করা মানে কি, একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে এখানে একটা পাই আর স্কোয়ার আছে আর এখানে একটা পাই আর স্কোয়ার আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রে, এই সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, 2 পাই আর এইচ তো থাকছে, তার সাথে কি হবে 2 পাই আর স্কোয়ারটা যোগ হবে, কারণ এখানে একটা পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার, তাহলে টোটাল কত হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এবার এটা কি বলেছেন, যে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, চোঙটির সমতলের ক্ষেত্রফলের কত অংশ, 1/3 তাহলে এটা যদি 1/3 করে দিই তাহলে কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। সেটাই তো বলেছে না, যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফলের কত, 1/3। বোঝা গেল। তাহলে এবার করা যাক এটা। তাহলে এখানে কত আসছে, যে 3 3 × 6 পাই আর এইচ ইকুয়াল টু, এখানে থাকছে কত, 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার এই 2 পাই আর এইচ যদি এদিকে নিয়ে আসি, তাহলে 6 পাই আর এইচ মাইনাস 2 পাই আর এইচ ইকুয়াল টু, এদিকে থাকলো 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কটা পড়ে থাকে, 4 পাই আর এইচ থাকছে, আর এখানে থাকলো কি 2 পাই আর স্কোয়ার। দেখো এখানে একটা আর আছে, আলাদা করে ব্যবহার করি। এখানে দেখো দুটো আর, এখানে একটা আর আছে। ঠিক আছে, তাহলে এই একটা আর এখানে কেটে দিলাম। ঠিক আছে, তবুও একটা এখানে পড়ে থাকলো, তো পাই পাই কেটে গেল। আর এখানে যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, এখানে 2 আসছে। তাহলে আমি এখানে পাচ্ছি কি, 2h ইকুয়াল টু, আমি পাচ্ছি কি এখানে আর পাচ্ছি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত পাবো, r/2 পাবো। তাহলে অপশন কোনটা পাওয়া যাচ্ছে, এখানে এইচ ইকুয়াল টু r/2 বা হাফ, এটা অপশন ডি হবে রাইট আছে। ঠিক আছে, হাফ ইন্টু আর, এটাকে আমি লিখতে পারি না, হাফ ইন্টু আর। ঠিক আছে, তাহলে অ্যান্সার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট হচ্ছে, মনীষ একটি নির্দিষ্ট কাজ 7 দিনে করতে পারে, যেখানে অনিল একই কাজ 6 দিনে করতে পারে। ঠিক আছে, করতে পারে। সম্পূর্ণ কাজটির পারিশ্রমিক 390 টাকা। যদি তারা একসাথে কাজটি শেষ করে তাহলে মনীষ কত টাকা পাবে। তাহলে এখানে কি আছে, মনীষ আছে আর অনিল আছে, একদিকে লিখলাম মনীষ আর একদিকে অনিল। মনীষ কাজটা 7 দিনে করে আর অনিল কত দিনে করছে, 6 দিন। এবার দেখো, যদি কাজের সময়কে যদি আমি উল্টে দিই, তাহলে আমি কি তার কর্মক্ষমতা পাবো। ঠিক আছে, তাহলে মনীষের কর্মক্ষমতা কি, মনীষের কর্মক্ষমতা 1/7 আর অনিলের কর্মক্ষমতা হচ্ছে 1/6। এবার টাকাটা নিশ্চয়ই এদের কাজ, কে কতটা কাজ করেছে তার অনুপাতে ভাগ হবে, তাই না। তাহলে এদের যদি অনুপাত করে দিই, তাহলে এই অনুপাতে, এই যে অনুপাত আছে এই অনুপাতে ওই টাকাটা ওদের মধ্যে ভাগ হবে, মানে সেই টাকাটা পাবে সে। তাহলে দেখো কোনাকাটি যদি গুণ করে দিই, তাহলে কত আসবে, এদিকে 6 চলে আসবে আর এদিকে কত আসবে, 7 চলে আসবে। এবার যদি আমি আমার কার টাকা চেয়েছি, এবার বলেছে মনীষের টাকা, মনীষের ঘরে কোনটা পড়লো, মনীষের ঘরে 6 পড়লো। ঠিক আছে, তাহলে এর আনুপাতিক ভাগার করবো কত, 6/6 সাথে যোগ করলে কত হয়, 13 হয়। 6/13 কত টাকার মধ্যে, 390 টাকার মধ্যে। 13 দিয়ে কাটলে কত হবে, 3 × 13 = 39, 0 আর 3 × 18 = 100
180। 180 টাকা মনীষ পাবে। অপশন বি হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট 6 নম্বর বলছে কি খরচ এবং সংসারের অনুপাত, সরি, খরচ এবং সঞ্চয়ের অনুপাত 7:3। যদি আয় 12% বাড়ানো হয় এবং খরচ যদি 8% বাড়ানো হয় তাহলে সঞ্চয় শতকরা কত বাড়বে? 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। এখানে কি আছে, প্রথমে এখানে দেওয়া আছে খরচ, খরচ আছে 7, আর এখানে সঞ্চয় হচ্ছে কত, 3 টাকা। তাহলে তার মাইনে কত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তার আয় কত হচ্ছে মাসিক, মাসিক বা বাৎসরিক যেটাই হোক না কেন, আয় কত হচ্ছে? তাহলে আয় হচ্ছে তার কত, 7 যোগ 3 মানে কি 10 টাকা, তাই তো? এটা খরচ, এটা সঞ্চয়, টোটাল হচ্ছে 10 টাকা। বলছি যদি আয় 12% বাড়ানো হয়, তাহলে আয়কে যদি 12% বাড়ায়, তার মানে 10কে যদি 12% বাড়িয়ে দিই, 12 মানে 112/100, তাহলে কত হচ্ছে 11.2 টাকা যদি বাড়ানো হয়। এবার খরচ যদি 8% বাড়ানো হয়, খরচ কত হয়েছিল, 7 ছিল, তাহলে 8% মানে 7 ইন্টু 108/100, তাহলে খরচ এখন কত হচ্ছে, এটা হচ্ছে আগে আগে খরচ ছিল 60 টাকা, এখন 7-এর ওপর কি 8% বাড়ানো হয়েছে। তাহলে সঞ্চয় কত বাড়বে, সঞ্চয় কত বাড়বে? দেখো আয় থেকে যদি আমি খরচটা বাদ দিই তাহলে কি সঞ্চয় পাবো, তাই না? আয় থেকে যদি আমি খরচটা বাদ দিই তাহলে সঞ্চয় পাবো। এখানে কত হচ্ছে, এখানে তাহলে আমি এটা গুণ করে দিই, এখানে আসছে কত, 7 8 কে 56 আর 7 কে 7/100, তার মানে 7.56 টাকা। তাহলে তার সঞ্চয় কত হবে, সঞ্চয় কত হবে? সঞ্চয় দেখো আয় থেকে যদি আমি খরচটা বাদ দিয়ে দিই তাহলে সঞ্চয় পাবো। তাহলে 11.2 টাকা থেকে আমাকে বাদ দিতে কত, 7.56 টাকা। উপরে কিছু নেই মানে একটা শূন্য দিয়ে নিলাম। তাহলে 6 আর কয় 10, 4 10, হাতে 1, 5 আর 6, 6 আর কয় 12, 6 12, হাতে থাকলো 1, 7 আর 8 আর কয় 11, 3 11, 3.64। এই 3.64 হচ্ছে এখন সঞ্চয় হচ্ছে। এবার এখানে কোশ্চেন কি বলেছে যে সঞ্চয় শতকরা কত বাড়বে, সঞ্চয় বেড়েছে কত, দেখ আগের ছিল 3 টাকা, এখন হলো কত, 3.64, তাহলে 0.64 বেড়েছে, তাহলে সঞ্চয় এখন বেড়েছে কত, সঞ্চয় বেড়েছে কত, 3.64 থেকে আমাকে বাদ দিতে হবে কত, 3 টাকা, তাহলে আমি পাবো কত, 0.64 টাকা। এই টাকাটা আর এবার বলেছে শতকরা, শতকরা বার করতে হবে। যদি শতকরা বার করি তাহলে কত, সঞ্চয়ের হার কত, সঞ্চয়ের হার ইকুয়াল টু কত হবে, 0.64 টাকাটা কার উপর বাড়ছে, 3 টাকার উপর, 100 কত। দেখো আমি এই যদি পয়েন্ট উঠিয়ে দিই নিচে কত পাবো, 100 পাবো, 100 100 কেটে গেল। 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, 3 দুয়ে কত পাবো, 3 দিয়ে 6, 3 একে 3, আচ্ছা 21 দিয়ে, তাহলে অ্যান্সার ডি, একমাত্র 21 দিয়ে একটাই আছে, সেটা হচ্ছে অ্যান্সার ডি, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো যদি ভাগ করি দেখা যাক, তাহলে 3 দিয়ে গেল 1, 3 একে 3 পড়ে থাকলো, একটা দশমিক নিলাম, 1 পড়ে থাকলো, 1-এর জন্য একটা শূন্য নেবো, তাহলে 3 3-এ 9, আবার 3 3-এ 9, এইভাবে 3 3 চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে 21.33%, এটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট 7 নম্বর বলছে কি নিম্নলিখিত কোন জোড়ার সংখ্যাগুলি পরস্পর মৌলিক। ঠিক আছে, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক কথাটা বুঝতে হবে। শুধু মৌলিক কথা যদি আমি বলি, প্রথম মৌলিক সংখ্যা কোনটাকে বলা হয়, 2-কে বলা হয়, তারপরে কত 3, তারপরে 4 হবে না, কারণ কি 4-কে ভাগ যায়। মৌলিক সংখ্যার মেন কি বলা হয়, মেন মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে অথবা 1 দ্বারা ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাদেরকে মৌলিক বলা হয়। কিন্তু এখানে দেখো পরস্পর মৌলিক বলেছে। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে সংখ্যাগুলো আছে, 15 আছে, এই সংখ্যাগুলো আছে, এখানে 15 15 15 51, এগুলো প্রত্যেকটা কিন্তু ভাগ যায়, তাহলে এরা কিন্তু নিজে মৌলিক না। কিন্তু পরস্পর মৌলিক মানে এমন কোনো কমন সংখ্যা পাওয়া যাবে না এদের মধ্যে যার দ্বারা এদেরকে ভাগ যাবে। যেমন যদি একটা ছোট উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে 8 18, এটা কি পরস্পর মৌলিক হবে? পরস্পর মৌলিক হবে না, কারণ দেখো এটাকে 2 দ্বারা ভাগ যায়, এটাকেও 2 দ্বারা ভাগ যাবে, তাই না? একেও 2 দ্বারা ভাগ যাবে, এটাকেও 2 দ্বারা ভাগ যাবে, তার জন্য এটা কি হবে, পরস্পর মৌলিক নয়। এবার দেখো এখানেই যদি আমি এখানে যদি 21 করে দিই, 8 আর 21, দেখো এরা কিন্তু পরস্পর মৌলিক। তার কারণ কি, এটাকে 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 যাবে, কিন্তু এটাকে যাবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হলো, এরা পরস্পর মৌলিক হলো। সেমভাবে আমাদের এখানে খুঁজতে হবে। দেখো 15কে 5 আর 3 দিয়ে ভাগ যাবে, এটাকে 5 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এগুলোকে 3 দিয়ে ভাগ যায় এখানে দেখতে হবে। দেখো কোনো সংখ্যাকে যদি পরপর যোগ করা হয়, এগুলো যদি প্রত্যেকটা যোগ করে দেওয়া হয়, সেটা যদি যে সংখ্যাটা পাবো
সেটা যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। তবে এখানে কত হচ্ছে 4 একে 5, 5 এর একে কত 6, 6 3 দ্বারা ভাগ যায়, তার মানে এটাও 3 দ্বারা ভাগ যাবে। দেখো এটা যাই কিনা দেখা যাক। এটা কি বলছে এটা তো 5 আর 3 দিয়ে যাবে। এই দেখো 4 9 94, 94কে দেখো 4 9 যোগ করলে কত 13 হয়, 13 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা তো ভাগ যাবে না, প্লাস এটা 5 দ্বারা ভাগ যাবে না, আর 15 দ্বারা ভাগ যাবে না, তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। এই ক্ষেত্রে চেক করা যাক, এটা ক্ষেত্রে 5 আর 3 8, 8 আর 2 10, তার মানে দেখো লাস্টে 5 আছে, তাহলে কি এটা 5 দিয়ে ভাগ যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে। আর এটা তো সেম, এটা 3 দিয়ে যেমন 3 17 51, এটাও 3 দিয়ে ভাগ যাবে, যেমন 4 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে 3 7 21, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার। মানে এরা এমন কোনো কমন সংখ্যা পাওয়া গেল না যা দিয়ে একেও ভাগ যাবে একেও ভাগ যাবে, তার জন্য এটা হয়ে গেল কি পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল? নেক্সট 8 নম্বরটা বলছি কি, কোনাল একটি দ্রব্য কিনে 15% ক্ষতিতে দ্রব্যটি বিক্রয় করে। যদি সে দ্রব্যটি 18% কমে কিনত এবং 108 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে তার 30% লাভ হতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত? আচ্ছা, এই অঙ্কটা একটা স্পেশাল টাইপের অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কটা আপনার নর্মালি এক্স ধরেই করতে হয়, ঠিক আছে? চলো, যদি ধরি যে জিনিসটার অ্যাকচুয়াল দাম কত, আমি ক্রয় মূল্য ধরলাম এক্স টাকা। এবার বলছি কোনাল একটি দ্রব্য কিনে 15% ক্ষতিতে দ্রব্যটি বিক্রি করে। তাহলে দ্রব্যটা যখন বিক্রি করছে সে 15% দাম পাচ্ছে না, মানে 85% দাম পাচ্ছে, তাহলে সে বিক্রি করছে কত? আচ্ছা, এদিকে লিখি সিপি আর এদিকে এসপি, সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে 85/100 এক্স টাকা, ঠিক আছে? এবার বলছি যদি সে দ্রব্যটি 18% কমে কিনতো এবং 108 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে জিনিসটা এখন সে কিনছে কত? কিনছে হচ্ছে 18% কমে, তার মানে কত? 18% মানে হচ্ছে কত 82, তাই তো? 82/100 ইন্টু এক্স, এই টাকা যদি কিনতো এবং যদি 30% লাভ করতো, আর যদি 108 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে আমার বিক্রি বিক্রি করছে এখন কত, আগে এই দামে বিক্রি করতো, এখন কি 108 টাকা বেশি দামে বিক্রি করবে, তার মানে আমার এখন সেটা কত দামে বিক্রি করবে? 85x/100 প্লাস 108, ঠিক আছে? কারণ সেলিং প্রাইস তো এটা, কারণ বিক্রি করতে 108 টাকা বেশিতে। এবার কত পার্সেন্ট লাভ হতে বলেছে? 30%। তার মানে এর মধ্যে 30% লাভ আছে কার উপর? এটার উপর। তাই এর উপর যদি 30% লাভ করে দিই, মানে 130/100 করি, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? আরেকবার বলি, দেখো যদি আমি ধরি জিনিসটার দাম হচ্ছে এক্স টাকা, ঠিক আছে? তখন সেলিং প্রাইস কত হবে? বলেছে 15% ক্ষতিতে বিক্রি করবে, মানে 85x/100। এবার যদি জিনিসটা যদি 18% কমে কিনতো, মানে 82% দামে কিনতো, তাহলে কত হচ্ছে 82x/100। এবার তার উপর 30% লাভ কখন হবে? যদি আমি জিনিসটাকে 108 টাকা বেশি দামে বিক্রি করি, মানে যে দামে বিক্রি করতাম তার থেকে 108 টাকা আমি করলাম বেশি দামে বিক্রি করলাম, তাহলে এদের যোগফল আর এর উপর যদি কত লাভ বলেছে 30%, তার মানে এদের যদি 30% এর উপর লাভ যাবে তাহলে এই দামে আমি বিক্রি করতে হবে। তাহলে কি হবে? এই দুটো কি হবে? ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? তো এবার একটু হিসাব করতে হবে এটা। প্রথমে এখানে কত আছে? একটা শূন্য কেটে দিলাম, এখানে শূন্য থাকলো, আচ্ছা এখানে থাকলো, আর এটা আচ্ছা এক্সগুলোকে আমি কাজ হবে কি এক্সগুলোকে আমি এক দিয়ে করে নিই, ঠিক আছে? নাকি একবার হিসাব করবো? উম, আচ্ছা, প্রথমে এটা মাল্টিপ্লাই করে দিই, 82 আর এখানে কত হচ্ছে 13। আচ্ছা, তো এখানে কত হচ্ছে 13 দুগুণে 26 6, হাতে থাকলো 2, 8 13 কত হয়? 8 13 104, 104 দিয়ে 106, 166, 13 দুগুণে 26 6, হাতে 2, 8 13 104, 104 105 106, 106 1066 এক্স বাই এখানে কত 1000 ইকুয়াল টু, আর এখানে কত আছে? আচ্ছা এটাকেও এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস করে দিই, 85x/100 ইকুয়াল টু 108 এখানে দাও, ঠিক আছে? তাহলে এখান থেকে লসও কত হয়ে যাবে? 1000 লসও হবে, তাহলে এখানে 1066 পড়ে থাকবে, মাইনাস আর এখানে কত আসছে? 100 দিয়ে এটা ভাগ করলে 10 পাবো, মানে 850x ইকুয়াল টু 108। দেখো আমাকে এখানে বার করতে হবে এক্সের ভ্যালু, কারণ যেহেতু এখানে ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে এবার 1000কে ওইদিকে পাঠিয়ে দিলাম, 108 ইন্টু 1000, আর এদিকে আমার হিসাব করে দেখতে হবে যে কত থাকছে। তাহলে শূন্য দিয়ে বিয়োগ করলে কত হলো? 6 5 আর কয় 6, 1 6 8 আর কয় 10 দিয়ে 216x। দেখো 108-এর ডবল কত হচ্ছে? 216, তাহলে 2 2 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 500 টাকা। এক্স ইকুয়াল টু কত হবে? 500 টাকা, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? 500, মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার।
9 নম্বর ম্যাথটা কি বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 12, 15, 18 এবং 72 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? অবভিয়াসলি অঙ্কটা কি করতে হবে? লসাগু করতে হবে, তাই তো? ক্ষুদ্রতম কোন সংখ্যাটি চেয়েছে, তাহলে আমার কি আসছে এখানে 12, 15 আর 18 আর 72। 12, 15, 18, 72। এতে যদি লসাগু করি আমরা কি পাবো? প্রথমে যদি আমি 3 দিয়ে দিই, 3 দিয়ে 4, 3 দিয়ে 5, 3 দিয়ে 6 আর 3 দিয়ে 24। তারপর এটাকে কত দিয়ে, আবার যদি 3 দিয়ে দিই তাহলে কত আসছে? 4, 5, 2, 8। তারপর 2 দিয়ে দিই তাহলে কত আসছে? 2, 5, 1, 4। আর একবার 2 দিয়ে যদি দিই তাহলে কত আসছে? 1, 5, 1, 2। তাহলে আমি কি পেলাম? 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 2। 3 3 9, 9 দিয়ে 18, 18 গুণে 36, 36, 360, 360। এখানে 360ই আসছে, তাই তো? কিন্তু অপশনে তো একটাও নেই 360। অ্যান্সার তো এটাই হবে, 360। ঠিক আছে, অ্যান্সার এখানে ভুল আছে, এটা অ্যান্সার 360ই হবে। ঠিক আছে, তো আরেকবার চেক করে নিই যদি ভুল হয়ে থাকে। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4, 3 দিয়ে 5, 3 দিয়ে 6, 3 দিয়ে 24। 3 দিয়ে যদি আবার ভাগ করি তাহলে আসছে কত? 3 দিয়ে 2 আর 3 8 24। আর 2 দিয়ে ভাগ করলে এখানে 2, 5, 1, 4। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1, 5 নেমে গেল, 1, 2, 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 40, 120, মানে 3 বড় 14, 360। তাহলে 360ই আসছে এখানে, অপশন কোনো অপশন তো এখানে মিলছে না, তাহলে অ্যান্সার কি হবে? 360ই হবে। আদার্স কোনো অ্যান্সার এখানে হওয়া সম্ভব তো নয়। অথবা হয়তো এটা হতে পারে যে আমি হয়তো কোশ্চেনটার কোনো সংখ্যা হয়তো মিসিং গিয়েছে বা কোনো সংখ্যা হয়তো লেখা হয়নি এখানে, কিন্তু এটা যে অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে নর্মালি এটা লসাগু এটাই হবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট বলছে কি 10 নম্বর, একটি ব্যাগে 50 কেজি ডাল আছে। ব্যাগে 3 রকমের ডাল এ, বি আর হচ্ছে সি 4:3:3 অনুপাতে মেশানো আছে। এ, বি, সি ডালের 1 কেজির মূল্য যথাক্রমে 80 টাকা, 60 টাকা আর হচ্ছে 80 টাকা। তাহলে 1 কেজির মিশ্রিত ডালের গড় মূল্য কত? এটা খুব ইজি অঙ্ক। দেখো ডাল কি কি আছে, আচ্ছা লাল কালি ইউজ করি। এ, বি আর সি অনুপাত কত দেওয়া আছে? ধরে নিলাম এটা 4 কেজি আছে, এটা 3 কেজি আছে, এটা 3 কেজি আছে। তাহলে টোটাল কত আছে? 4 আর 3 7 আর 3 কত? 10 কেজি। ঠিক আছে, 4 আর 3 7 আর 3 10 কেজি। তাহলে 10 কেজি থাকলো, এটা থাকলো। এবার দেখো এই প্রথমটার মূল্য কত? 80 টাকা। তাহলে এর সাথে গুণ করবো কত? 80 টাকা। তারপরটার মূল্য কত? 60 টাকা, গুণ 60। তারপরটা হচ্ছে 80 টাকা, গুণ 80। তাহলে এটার টোটাল মূল্য কত হবে? 4 টাকা 32, 320 টাকা। এটা 180 টাকা, আর এটা হবে 240 টাকা। তাহলে এগুলো যদি টোটাল মিক্সিং করি তাহলে আমার অ্যাকচুয়ালি এত কেজির দাম কত আসছে দেখা যাক। তাহলে 10 কেজি টোটাল দাম আসছে কত দেখা যাক। তাহলে 0 0 0 লাস্টে একটা শূন্য বসে গেল, 4 আর একটা 12, 12 আর 2 14, 4 হাতে থাকলো 1 আর 2 আর একে 3, 3 আর 3 6 আর একে 7, 740। ঠিক আছে, 740। এবার 740 কত কেজির মূল্য? 10 কেজির মূল্য। এবার আমার চেয়েছি কি 1 কেজির মূল্য, তাহলে 1 কেজির মূল্য কত হবে? 740/10। তাহলে কত হবে? 74 টাকা। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। একটি 625 মিটার বৃত্তাকার দৌড় প্রতিযোগিতায় এ, বি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 90 কিলোমিটার/ঘন্টা এবং 72 কিলোমিটার/ঘন্টা গতিবেগে দৌড় শুরু করে। কত সময় পরে তাদের প্রথম দেখা হবে যদি তারা একই অভিমুখে দৌড়ায়? যেহেতু একই অভিমুখে দৌড়াচ্ছে, ঠিক আছে, যেহেতু একই অভিমুখে দৌড়াচ্ছে তাহলে কি হবে? এদের গতিবেগ মাইনাস হবে, মানে আপেক্ষিক গতিবেগ বার করতে হবে। টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে? 625 মিটার। আর এখানে স্পিড প্রথমটার কত দেওয়া আছে? 90 কিলোমিটার/ঘন্টা, আর একটা দেওয়া আছে কত? 72 কিলোমিটার/ঘন্টা। তাহলে এদের যদি মাইনাস করি, মানে একই দিকে যত যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? 2 দিয়ে কত? 8, 18 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমার টাইম বার করতে হবে। আমরা জানি কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এবার ডিস্টেন্স কত? 625 মিটারে দেওয়া আছে কিন্তু এটা। ঠিক আছে, স্পিড কত? 18
যেহেতু এটা কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, তাহলে আমাকে কী করতে হবে, মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দ্বারা এটাকে গুণ করতে হবে, আর ইন্টু টাইম, আমাকে টাইমটা বার করতে হবে। তো 18 এখানে কেটে গেল, আর যদি 5 দিয়ে এটাকে কাটিয়ে কত হবে, 5×12 = 60, আর থাকছে কত 25, 5×5 = 25, তাহলে টি ইজ ইকুয়াল টু আমার কী বার হচ্ছে 125 সেকেন্ড। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 615টি মুদ্রা আছে। আচ্ছা, মূল্যের অনুপাত দেওয়া আছে যথাক্রমে এত। তাহলে এখানে চেয়েছে যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলি আছে। ঠিক আছে, দেখো প্রথমে যখন এটা করতে হবে তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 টাকায় কটা 25 পয়সা থাকে, 4টি, তাই তো। দেখো যখন টাকা থেকে সংখ্যা দিকে যাচ্ছে তখন সংখ্যাকে বাড়ে, তার মানে কি গুণ করতে হবে। আর যখন সংখ্যা থেকে আমাকে টাকার দিকে যেতে হবে তখন আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। এবার বুঝতে হবে যে কখন টাকা থেকে সংখ্যা যাচ্ছে এটা কীভাবে বুঝবো। তবে এখানে কি আছে, সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে কি অনুপাতগুলো কী দেওয়া আছে, মূল্যের অনুপাত দেওয়া আছে। তার মানে কি আমাকে অনুপাতটা কী থেকে কী কিসে যেতে হবে, সংখ্যায় যেতে হবে। সংখ্যায় যেতে হলে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। বোঝা গেল, সংখ্যায় যেতে হলে আমাকে গুণ করতে হবে। এবার কীভাবে গুণ করতে হবে, দেখো প্রথমটা 1 টাকা আছে, তার মানে 1 দিয়ে গুণ। 50 পয়সা 1 টাকার মধ্যে কটা থাকে, দুটো, 2 দিয়ে গুণ হবে। 25 পয়সা কটা থাকে, 4টে, তাহলে 4 দিয়ে গুণ হবে। তাহলে আমি ধরে নিলাম 3। ঠিক আছে, 3, এবার অনুপাতগুলোকে 3x, 5x আর 7x করে ধরলাম। ঠিক আছে, এতগুলো এত মুদ্রা, এত পরিমাণ টাকা আছে। এবার আমি কি বললাম যে যেহেতু এটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এটা 1 টাকাকে আমাকে 1 দ্বারা গুণ করতে হবে। দেখো 50 পয়সা মানে 50 পয়সা 1 টাকার মধ্যে কটা থাকে, দুটো থাকে, তাহলে একে 2 দ্বারা গুণ করতে হবে। আর 25 পয়সা কটা থাকে, 4টে, তাহলে একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল যদি আমি সংখ্যা পেয়ে গেলাম, টোটাল সংখ্যা কটা দেওয়া আছে, 615টি। ঠিক আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় তুমি আর একবার একটু ডবল টেপ করে ব্যাকে দাও, বুঝে যাবে আশা করি। তারপরে দেখো তাহলে এখানে কি পাচ্ছি আমি, 3x প্লাস 10x প্লাস 4 সাথে 28x ইজিক্যাল টু 615। তাহলে এখানে কত পাচ্ছি আমি, 28, 10 কত হলো 38, 38 3 কত হচ্ছে 41, তাই তো। 10 3 13, 13 8, হ্যাঁ 41x ইকুয়াল টু 615। 41 দিয়ে আশা করি ভাগ তো যাওয়া উচিত। 5 দিয়ে কত হবে, 5 × 5, 4 5 20, খুব কম যাবে। তাহলে 5 দিয়ে যদি না যায়, লাস্টে 5 আমাকে আসতে হবে, তাহলে আমাকে 15 দ্বারা গুণ করতে হবে। 15 কে 15 5, হাতে থাকে কত 1, 4 15 60 61, হ্যাঁ 15 দ্বারা যাবে। তাহলে এটাকে ভাগ করলে কত হলো, 15। তাহলে এক্স এর ভ্যালু কত হলো, 15। এবার চেয়েছি কি, বলেছে যে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত। এটা আমরা যেটা বার করছিলাম এটা তো সংখ্যা বার করছিলাম, তাই তো। অনুপাত ছিল মূল্যের অনুপাত, কিন্তু আমরা যেটা বার করলাম এটা সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত কত ছিল, 2 × 5x। এবার এক্স এর ভ্যালু কত বেরোলো, 15। তাহলে 2 × 5 × 15, আর যদি 10 কত হবে, 150, 150টি। ঠিক আছে, 150টি হবে রাইট অ্যান্সার, মানে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। নেক্সট বলছি কি, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয় করো যার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি এবং ভূমির পরিধি দেওয়া আছে কত, 22 সেমি, যেখানে পায়ের মান দেওয়া আছে। তাহলে এটা যদি করতে হয় তাহলে আমাদের প্রথমে একটুখানি ধারণা নিতে হবে কি চোঙ। এর আগে একবার বোঝালাম যে চোঙটা কি। এটা যদি একটা চোঙ হয়, ছবি হলে এটা যদি একটা চোঙ হয়, চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমি কি বললাম, বক্রতল মানে এই বাঁকা অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, বাঁকা অংশের ক্ষেত্রফল আমরা কি জানি, 2π/h, সরি 2πr/h, 2πr/h। এই বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 1012 এত বর্গ সেমি। এবার দেখো এখানে ভূমির পরিধি দেওয়া আছে কত, 22। ভূমির পরিধি মানে কি, একটা বৃত্তের পরিধি। ভূমির পরিধি তো একটা, ভূমি তো মানে একটা বৃত্ত, তাই না। তাহলে বৃত্তের পরিধি সূত্র কি, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। 2πr মানে কত দেওয়া আছে, 22। তাহলে এই যে 2πr এখানে এর মধ্যেও আছে, তাহলে সেটা কত হবে, 22 হবে, তাই না। তাহলে আমি এখানে 2πr জায়গায় একবার লিখতে পারি কত, 22 লিখে দিতে পারি। 22 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে,
22 হলো, তাই তো? দেখো 22 দিয়ে আশা করি এটা 11 দিয়ে তো ভাগ যাবে, 201, হ্যাঁ 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 11 দিয়ে ভাগ করলে 9, 11, 99, 22, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 2 8, 46, তাই তো? তাহলে এইচ ইকুয়াল টু কত বার হলো আমার, 46। দেখো আমি এইচ কেন বার করলাম, কারণ এখানে চেয়েছি কি আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তনের সূত্র কি, একটা চোঙের আয়তনের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার, মানে এটা ক্ষেত্রফল তার সাথে হাইটের গুণফল, ঠিক আছে? পাই আর স্কয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল তার সাথে হাইটের গুণফল, সেটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে আয়তন কত হবে, পাই আর স্কয়ার এইচ। পাই মানে কত হচ্ছে 22/7, আর এখানে কত দেওয়া ছিল, সরি আর তো এখানে দেওয়া হয়নি, আর বার করে নিতে হতো। তাহলে আমার এখানে পরিধি দেওয়া আছে কত, পরিধি দেওয়া আছে 2 পাই আর সমান সমান 22, তাহলে এখানে 2 পাই মানে 2 পাই মানে কত 22/7 ইন্টু আর সমান সমান 22 দেওয়া ছিল, তাহলে এখানে 22 এখানে কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত হবে 7/2, ঠিক আছে? আর হচ্ছে কত 7/2 তার স্কোয়ার, আর ইন্টু এইচ, এইচ এটা বার হলো আমাদের 46, তাহলে আবার কত হচ্ছে 22/7 ইন্টু 7 স্কোয়ার মানে কত হচ্ছে 7 গুণ 7 বাই 2 গুণ 2 ইন্টু 46, 7 একটা কেটে গেল, আর 2 দিয়ে কাটলে কত হলো 11, আর এখানে 2 দিয়ে কাটলে এটা কত হবে 23, তাহলে আমার থাকছে কত 11 গুণ 7 গুণ 23। তাহলে দেখো ইউনিট ডিজিটগুলো আলাদা আলাদা আছে, শুধু ইউনিট ডিজিট হিসাব করলে পেয়ে যাবো। তাহলে 3 7 কে 21 1, 1 1 কে লাস্টে 1, তাহলে লাস্টে 1 যেটা থাকবে সেটা অ্যান্সার হবে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। বোঝা গেলো, কারণ প্রত্যেকটা দেখো ইউনিট ডিজিট আলাদা আছে, আমি যদি শুধুমাত্র লাস্টের সংখ্যাটা বার করতে পারি তাহলে আমি বলতে পারবো কোনটা অ্যান্সার হবে, তো ফালতু এত বড় গুণ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? চলো নেক্সট। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে যদি কোনো মূলধন 2 বছরে 500 টাকা এবং 3 বছরে 700 টাকা হয়? তাহলে আর বার করতে বলেছে, মানে হারটা বার করতে বলেছে, ঠিক আছে? খুব ইজি ম্যাথ এটা, কারণ দেখো 2 বছরে কোনো টাকা হচ্ছে 500 টাকা, আবার 3 বছরে সেটা হয়ে যাচ্ছে কত 700 টাকা, তাহলে দেখো আমি 1 বছরে আমার কত টাকা সুদ পাচ্ছে, 1 বছরে আমি কত টাকা সুদ পাবো 200 টাকা, ঠিক আছে? তাহলে দেখো কার উপর পাচ্ছে, এই যে লাস্টে 500 টাকা ছিল, 500 টাকার উপর 1 বছরে আমি লাফিয়ে কত পেলাম 700 টাকা পাচ্ছি, মানে 200 টাকা বেশি পাচ্ছি। 1 বছরের চক্রবৃদ্ধি সুদও যা হয় সরল সুদও তাই, ঠিক আছে? তো নর্মাল সরল সরল সুদেও আমি এটা হিসাব করতে পারি, কিন্তু আমার দরকার নেই, আমি ডাইরেক্ট পার্সেন্টেজ নিয়মে হিসাব করবো। পার্সেন্ট নিয়মে কীভাবে হিসাব করবো, দেখো 500 টাকায় আমার লাভ হচ্ছে কত 200 টাকা, তাই তো? 100 কত, মানে আমাকে জাস্ট হার বার করতে হবে, ঠিক আছে? কারণ হারটা চেঞ্জ হয় না, হার প্রতি বছর সেম থাকে, কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ হতেই থাকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে কত হবে 5 4 40, তাহলে অ্যান্সার হবে কি 40%, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? চতুর্থ অ্যান্সার কি হবে, অপশন সি। নেক্সট 15টা বলছে কি যদি 30টি সিডি এর মূল্য 140 টাকা হয় তাহলে 24টি সিডি এর মূল্য কত, একেবারে ইজি অঙ্ক। 30টি সিডির মূল্য 140 টাকা, তাহলে একটা সিডির মূল্য কত হবে 140/3, সরি 30, আর কত 100 দুটো হচ্ছে 24, 24টার মূল্য কত হবে 24, 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে কত হবে 3 8 24, 4 কত 104, তাই তো? না সরি, 4 8 32, 2 হাতে 3, 8 8 3 11, 112টি, তো অপশন বি হবে রাইট অ্যান্সার, 15টা অপশন বি, ঠিক আছে? নেক্সট, একটি ফ্যানের ধার্য মূল্য 850 টাকা এবং দোকানদার যদি 9.5% ছাড়ে বিক্রয় করে তবে ফ্যানটির বিক্রয় মূল্য কত হবে? একেবারে ইজি অঙ্ক এটা, শুধু পয়েন্টে দেওয়া আছে, এটাই যে দেখো এত টাকা কি হচ্ছে ধার্য মূল্য, ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছে কত 9.5, তার মানে দাম নিচ্ছে কত, দাম নিচ্ছে 100 থেকে, তাহলে আমি কি করবো 100 টোটাল হচ্ছে 100%, 100% থেকে 9.5 আমি যদি বাদ দিই তাহলে বাকিটা নিচ্ছে, ঠিক আছে? 9.5 দেখো 9 বাদ দেওয়া মানে কত হয় 91, আর 9.5 বাদ দেওয়া মানে 90.5, তাই না? 90.5, তাহলে 90.5 এত পার্সেন্ট দাম সে নিচ্ছে, বুঝা গেল? দশমিক উঠিয়ে দিলাম, তার জন্য আরেকটা শূন্য দিলাম, এই 0 0 কাটলো। আচ্ছা পয়েন্টে যেহেতু আসবে তাহলে এটুকু আর আমি হিসাব করবো না, 100টা রেখে দিই, লাস্টে যেটা আসবে দশমিক একবার হিসাব করে দেবো। 185 গুণ 905, এটা আচ্ছা অপশনগুলো প্রায় লাস্টে আলাদা আছে, তাহলে এইটুকু বার করতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে।
তাহলে আমার কত হচ্ছে 5 5 25 5 হাতে 2 5 40 40 আর 2 42 2 হাতে থাকে কত 4 5 5 আর 4 নয় আমার না করলেও হবে কারণ লাস্টে 2 ঘর পর্যন্ত আমার দরকার কারণ 2 ঘরগুলো আলাদা আছে। তবে শূন্য দিয়ে করলে এটা কত আসবে শূন্য আসবে দেখো লাস্টে আমার আসবে কত 5 আর এখানে কত আসবে 2 বোঝা গেল। 5 আর 2 2 আর 5 কোনটায় আছে অপশন বিতে আছে। তাহলে 16টা অ্যান্সার কি হবে অপশন বি হবে রাইট অ্যান্সার। এগুলো পরীক্ষা হলে যদি বসে হিসাব করতে বসে যাওয়া হয় তাহলে কি অনেক টাইম খেয়ে যাবে। তার জন্য আমাকে একটু অপশনের দিকে খেয়াল রাখতে হবে যে কতটুকু বার করতে হবে। যদি আমরা এটা গুণ করি তারপর 100 দিয়ে ভাগ করি অবশ্যই অ্যান্সার এটা বার হবে কিন্তু যতটা ইজিলি বার করা যায়। ঠিক আছে নেক্সট। জয়শঙ্কর একজনের কাছ থেকে 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা ধার নেয় 2 বছর পর তাকে ধার শোধ দেওয়ার জন্য এত টাকা দিতে হয়। তার মানে অ্যামাউন্ট হচ্ছে এটা অ্যামাউন্ট এত টাকা পেড করতে হয় সে কত টাকা ধার নিয়েছিল। কত টাকা ধার নিয়েছিল আমি ধরে নিলাম যে পি টাকা ধার নিয়েছিল। এবার আমার কি চক্রবৃদ্ধি সুদ অনুসারে অ্যামাউন্ট মানে হচ্ছে সুদাসল ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কি হয় এন হয়। ঠিক আছে এবার অ্যামাউন্টও কত আছে 5,008 সরি 5,000 বলতে 58,320 টাকা। আর পি আমাকে বার করতে হবে 1 প্লাস আর হচ্ছে কত 8% 8/100 আর এন কত 2 বছর। ঠিক আছে এবার এটা ক্যালকুলেশন করতে পারলে হয়ে যাবে। তাহলে এটা কি পাবো আমি পি এখানে থাকলো 108 ছোট করবো ছোট করার দরকার নেই আগে হিসাব করে নিই। তাহলে এখানে কত আসছে 108/100 আর উপরে স্কোয়ার। তাহলে এটা কি ওইদিকে চলে যাবে ওইদিকে চলে গেলে উল্টে যাবে। তো আরেকবার করে নিই পি ইন্টু তাহলে 108 গুণ 108/100 ইন্টু 100 আর এদিকে আছে কত 58320। ঠিক আছে তাহলে দেখা যাক একটু কাটাকুটি করা যাক। যদি এটাকে 4 দিয়ে দেখি 32 তো আছে 4 দিয়ে লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যার 4 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে তাহলে ভাগ তো 4 দিয়ে করি প্রথমে 4 দিয়ে যদি ভাগ করি কত আসবে 4 2 8 2 10 28 4 7 28 আর এটাকে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 4 1 4 1 10 18 4 4 16 16 2 10 3 23 4 5 20 4 8 32 আর একটা শূন্য আসলো। ঠিক আছে তারপরে এটাকে যদি আবার যদি ভাগ করি আমি কত দিয়ে ভাগ করবো যদি এটাকে লাস্টে কত আছে 80 আছে তাহলে এটাকে আমি 4 দ্বারা ভাগ করতে পারবো। 4 দিয়ে ভাগ করলে এখানে আবার কত আসবে 27 আসবে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে 4 3 12 13 14 25 4 6 24 2 28 4 7 28 17। ঠিক আছে এবার দেখো এটা যেহেতু 6 আর সাথে যোগ করা যাক 6 এর সাথে কত হয় 13 হয় 13 আর 3 16 আর কি ভাগ যাবে এটা আরেকবার দেখি 4 দিয়ে 4 3 12 2 25 4 6 24 1 18 ভুলে গেছে এখানে 4 3 12 2 25 4 6 24 24 1 18 4 4 16 4 5 20 এবার ঠিক আছে। ঠিক আছে আচ্ছা এবার দেখা যাক এখানে কত হচ্ছে 5 4 9 9 আর 6 আর 3 9 9 9 18 তার মানে এটা 9 দ্বারা ভাগ যাবে 9 দিয়ে ভাগ করলে কত হবে এটা 3 হলো 9 দিয়ে যদি এটা ভাগ করি কত হবে 4 9 36 একটা শূন্য 5 9 45 5 4 9 হয় তাহলে আবার 3 দ্বারা ভাগ যাবে এটাকে 3 দিয়ে যদি ভাগ করি কত আসবে 3 দিয়ে 3 13 39 3 5 15 27 দিয়ে যদি ভাগ গুণ করি এটা কত হবে 5 5 কুড়ি আর 5 27 হ্যাঁ 5 27 27 দিয়ে ভাগ করলে কত আসবে 5 আসবে 5 সাথে 35 5 সাথে 3 5 দিয়ে 10 আর 3 13। ঠিক আছে তাহলে আসছে কি আমার এখানে 5 পড়ে থাকলে এদিকে আর কিছু পড়ে থাকলো না তাহলে আমরা এখানে আসছে কি পি ইকুয়াল টু এই নিচে দেখো এখানে কত আসছে এই সংখ্যাটা কি ওই সাইডে কি গুণ হয়ে যাবে 5 ইন্টু 1 100 গুণ 100 তাহলে কত হচ্ছে 50000 তাহলে 50,000 50,000 হবে রাইট অ্যান্সার মানে অপশন এ হবে রাইট অ্যান্সার 17 অপশন এ। ঠিক আছে নেক্সট। রাবিয়া একটি কাজ 12 দিনে শেষ করে আর সরিতা এই একই কাজ 18 দিনে শেষ করে তার একই সাথে কাজটি কত দিনে শেষ করবে ইজি অঙ্ক একেবারে 1/12 প্লাস 1/18 এতে কর্মক্ষমতাগুলো যোগ করলে হয়ে গেল। বা এটাকে সিম্পলি যদি আমি এরকম করি যদি উল্টে দিয়ে করি একবারে তাও তবু করা যাবে তবু করা হোক 12 18 লসক অবশ্যই কত হবে 36 হবে 12 দিয়ে কাটলে কত হবে 3 আর 8 দিয়ে কাটলে 2 তাহলে হচ্ছে কত 5/36। এবার যেহেতু দিন সংখ্যা চেয়েছে কাজটি কতদিন শেষ হবে এবার কর্মক্ষমতাকে যদি আমি আবার উল্টে দিই তাহলে আমি দিন সংখ্যা পেয়ে যাবো তাহলে 36/5 5 সাথে 35 1/5 তাই 7 7 পূর্ণ 1/5 7 পূর্ণ 1/5 এখানে তো অপশন নেই কিন্তু 7 পূর্ণ দুটো আছে এখানে এই দেখো এখানে করা আছে কি 2/10 করা আছে এখানে যে 7 পূর্ণ
2/10 করা আছে। এই 2 দিয়ে যদি কাটিয়ে এটা কত হবে, 5 চলে আসবে, এখানে 1 চলে আসবে, তাহলে 7 × 1/5 হবে। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে, এটাকেই একটু কায়দা করে দেওয়া হয়েছে, মানে এটা 7 উপরে 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম, এটা অ্যান্সার করা আছে। ঠিক আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে এক ব্যক্তির কাজের সময় দিনে 25% বাড়ানো হলো এবং তার মজুরি প্রতি ঘন্টায় 20% বাড়ানো হলো, তাহলে তার দৈনিক উপার্জন শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, প্রথম আমরা ধরে নিই যে সে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে। ঠিক আছে, 10 আওয়ার করে কাজ করছে, আর প্রতি ঘন্টায় সে 10 টাকা করে পায়, তাহলে সে একদিনের উপার্জন কত হচ্ছে, 100 টাকা, তাই তো? এবার দেখো যে 25% কাজের সময় দিনে 25% বাড়ানো, তাহলে কাজের সময় আগে 10 ঘন্টা কাজ করতো, আর এখন কি করছে, 25% বাড়ানো হয়েছে, তাহলে কত, 12.5 ঘন্টা করে কাজ করছে। এবার দেখো যে এদের যে প্রতি ঘন্টা যে মজুরি, আগে প্রতি ঘন্টায় মজুরি কত ছিল, 10 টাকা, এখন সেটা 20% বাড়ানো হবে, তাহলে 10 গুণ, এটা থেকে আসছে 10 গুণ 20% বাড়িয়ে দেওয়া হলো, 0,000,000 কেটে গেল, তাহলে কত হচ্ছে, 12 টাকা। তাহলে এখন তার ডে পার ডে উপার্জন কত হবে, 12 ইন্টু এটা 12.5 ইন্টু 12 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা হচ্ছে, 5×60 হাতে 6, 12×24 আর 6×30 হাতে থাকলো 3, 12 আর 3 15। দেখো 1 ঘর আগে দশমিক আছে, 1 ঘর আগে দশমিক বসে দিলাম, মানে এই শূন্যর কোনো দাম নেই, তার মানে কত পাচ্ছি আমি, 150 টাকা। এবার বলছে যে তার উপার্জন শতকরা, দৈনিক উপার্জন শতকরা কত বৃদ্ধি পাবে, আগে ছিল কত, 100 টাকা, এখন হচ্ছে কত, 150 টাকা, তাহলে কত বাড়ছে, 50 টাকা, আর 50 টাকা, 100 টাকা 50 টাকা বাড়া মানে কত, 50%, অ্যান্সার কি হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 20 নম্বর বলছে কি এক ব্যক্তি 75 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 4 ঘন্টা গেল এবং 6 ঘন্টায় 90 কিলোমিটার ঘন্টা গতিবেগে গাড়ি চালায়, সমগ্র যাতায়াতে গাড়িটির গড় গতিবেগ কত? ডিস্টেন্স আলাদা কিনা আগে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা ডিস্টেন্স ইজিক্যাল টু কি জানি, স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত, 75, টাইম কত, 4, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 7 28 29 30, মানে 300 কিলোমিটার ডিস্টেন্স ফার্স্ট বার গিয়েছে। সেকেন্ড বার কত হচ্ছে, ডিস্টেন্স ইজিক্যাল টু কত হচ্ছে, 6 × 90, 6 কত হচ্ছে, 54, তার মানে 540 কিলোমিটার গেছে। তাহলে আলাদা 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 ডিস্টেন্স আছে, তাহলে আলাদা আলাদা ডিস্টেন্স ক্ষেত্রে গড় গতিবেগের সূত্র কি হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে টোটাল ডিস্টেন্স কত দেখো, 300 প্লাস 540, তাহলে কত হবে, 840 বাই টোটাল টাইম কত, প্রথমবার আমার কত, 4 ঘন্টা, তারপর কত, 6 ঘন্টা, 4 আর 6 কত হচ্ছে, 10 ঘন্টা, ভাগ করে দিলাম, শূন্য কেটে গেল, অ্যান্সার কত হবে, 84 কিলোমিটার/আওয়ার। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এখানে শেষ। 20টা করে একটা সেটে 20টা করেই থাকে, তো চেষ্টা করুন নেক্সট দিনে অন্য কোনো একটা সেট নিয়ে আসার, বা কারো যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে দেওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।